যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি করল বাংলাদেশ। প্রতি বছর কেনা হবে 50 লাখ টন এলএনজি, রয়টার্সের প্রতিবেদন। 17 দিন চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি। উত্তরাঞ্চল সহ সারা দেশে বইছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি রেকর্ড পঞ্চগড়ে, ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। বরগুনার খাগদ নদীতে ড্রেজিং কার্যক্রমে চরম অনিয়ম, খননেও মিলছে না সুফল, নাব্য সংকটে ব্যাহত নৌযান চলাচল। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এরা বছর বছর খাল কাটে, লঞ্চ ঢোকেই না। কুষ্টিয়া অস্থির চালের বাজার, মিনিকেটের দাম ঠেকেছে প্রতি কেজি 80 টাকা, 5 মিল মালিকের সিন্ডিকেট লুটছে অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। রাজশাহীতে ক্ষতিকর রাসায়নিকে পাকানো হচ্ছে কাঁচা টমেটো, চুয়াডাঙ্গার সরোজগঞ্জের হাট সয়লাভ চিনি মেশানো খেজুর গুড়ে। এবং উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে 8 উইকেটের হার, টাইগার্সদের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প বিকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা। সতেরো দিন পর লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30 খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, হাসপাতাল থেকে ছাড় পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। সেই সঙ্গে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসা যায়নি বলেও জানান তিনি। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এর স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। বলেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। বলেন, জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান।
উত্তরের জেলাগুলোতে বেড়েই চলেছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হিমালয় কন্যা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। 4 দিন ধরে দেখা নেই সূর্যের। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র শীত নিয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, ছিন্নমূল মানুষদের জীবনে শীতের কেমন প্রভাব পড়েছে আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায়। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাট কৃষি প্রধান এলাকা এবং নিম্নবিত্ত দরিদ্র মানুষই কিন্তু বেশি খেটে খাওয়া মানুষ আর নিম্ন আয়ের মানুষ। তো এখানকার সাধারণ মানুষ যে সকালে ভোর থেকে যে তাদের যে নিজস্ব জমি বা জমিতে প্রতিদিনের আদি বর্গা যারা করেন অথবা মনে করেন যে যারা ওই নিজস্ব জমিতে কাজ করেন তারা কিন্তু এই যে সকাল থেকে কিন্তু কাজ করতে কিন্তু হিমশিম খাচ্ছে। আমি একটা বিষয় জানিয়ে রাখছি যে গতকাল থেকে কিন্তু এখন পর্যন্ত সূর্য ওঠেনি, তবে আজকে সূর্য একটু দেখা যাচ্ছে। তো তারপরে কিন্তু আপনি দেখছেন যে কুয়াশা কিন্তু এখনো আছে। কালকে কনকনা বাতাস এবং পাশাপাশি যে ঘন কুয়াশা এবং প্রচন্ড শীত ছিল। মোটামুটি নিম্ন আয়ের মানুষ, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, কুলি শ্রমিক, দিনমজুর তারা কিন্তু চরমভাবে কাজ করতে হিমশিম খেয়েছে এবং চরম বিপাকে পড়েছে। তো এই যে বাটার মোড়ে আমি এখন 0 পয়েন্ট এলাকায় দাঁড়িয়ে আছি। তো এখানে অনেক আপনারা দেখছেন যে প্রতিদিনই কিন্তু এই জায়গাতে প্রায় শতাধিক জেলার বিভিন্ন জায়গা থেকে 100-200 পর্যন্ত 250-300 পর্যন্ত শ্রমিক যে এখানে আসেন তারা দিনমজুর কাজ করেন। তো এখন একজন শ্রমিকের সঙ্গে আমি কথা বলে জানতে চাইবো যে আপনারা কাজ করেন, এখন আপনাদের কাজ কেমন? কাজ ভালো হচ্ছে না। কাজে কোনো গুরুত্ব কোনো পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। কারণ কাজ হলে কাজ করবো, না কাজ হলে বাইরে ঘুরে যাওয়া লাগবে। বাইরে ঘুরে যাওয়ার লোকে বসে থাকা লাগবে। কাজের মূল্য নাই, আমার কাজের মূল্য নাই, কোনো নাই। তো ধন্যবাদ আপনাকে। তো এখানে যেটি আমি এখানে আমার জয়পুরহাট জেলায় কোনো আবহাওয়া অফিস নেই। আবহাওয়া অফিস না থাকার কারণে জয়পুরহাটের পার্শ্ববর্তী উপজেলার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আবহাওয়া অফিসে সকাল 6টার দিকে যে আবহাওয়াটি তারা জানিয়েছে সেটি হচ্ছে যে 10.9 ডিগ্রি সেলসিয়াস এবং যেটি জানিয়েছেন যে আবহাওয়া নামা উঠা করছেন। এখন আবহাওয়া যতই 10.9 ডিগ্রি সেলসিয়াসে থাক, কিন্তু শীতের তীব্রতা এবং পাশাপাশি যে মাঝে মাঝে যে মৃদু বাতাস, পাশাপাশি ঘন কুয়াশা উঠানামা করছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীতের পরিস্থিতির সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। ঘন কুয়াশার কারণে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলুদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার রাত 12টার পর থেকে নদীতে বাড়তে থাকে কুয়াশা। এক পর্যায়ে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। ফলে রাত 3:30টা থেকে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলুদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝ নদীতে আরিচা ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে 4টি ফেরি। কুয়াশার তীব্রতা কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানায় বিআইডব্লিউটিসি। বরগুনার গুরুত্বপূর্ণ নৌপথ খাগদন নদীতে ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। খননে পরিকল্পনা না থাকায় নৌযান চলাচলে মিলছে না সুফল। বর্ষা মৌসুমে নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও শীতকালে নাব্যতার সংকটে পড়ছে নৌ চলাচল। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে আপন অপুর রিপোর্টে বিস্তারিত জানব। বরগুনার প্রবেশদ্বার খ্যাত খাগদন নদী। এই নদী দিয়ে প্রতিদিনই চলাচল করে অসংখ্য যাত্রীবাহী নৌযান। একই সঙ্গে জেলা শহরের অধিকাংশ পণ্য আনা নেওয়া করা হয় এই পথে। বর্তমানে নাব্য সংকটে ধুঁকছে গুরুত্বপূর্ণ এই নদীটি।
ভাটার সময় পানি না থাকায় জোয়ারের উপর নির্ভর করে খাগদন নদীতে চলাচল করে নৌযান। এতে ভোগান্তির শেষ নেই যাত্রীদের, পাশাপাশি পণ্যবাহী জাহাজ নিয়ে বিপাকে পড়তে হয় চালকদের। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এটা বছর বছর খাল কাটে, এটা লঞ্চ ঢোকেই না। আমরা যখন খালের ভিতরে ঢুকি তখন পানি থাকে না, কোনো সময় পানি না থাকার কারণে আমরা ঘাটে আসতে পারি না। তো নদী এই তো দেখতে আছি কাটতে আছে, কিন্তু কারে যে কোনো ফল পাইতে আসি না, কাটে ওধারে ভরে যায়, কি কাটে সেটা তো বুঝি না। এটা দীর্ঘস্থায়ী কোনো একটা পরিকল্পনা করলে আসলে বরগুনাবাসীর উপকার হয়। অভিযোগ আছে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে মিলছে না ড্রেজিং এর সুফল। এই খাগদন নদী কাটা হয়, কিন্তু এটার যে কাটার কোনো সুফল আমরা পাই না, এবং এটার কোনো আলোর মুখ দেখি না, যে এটার এক ধরনের লুটপাটই বলতে গেলেন, যে এটা নিয়ে একটা লুটপাট হয়। বরগুনা নদীবন্দর কর্তৃপক্ষ বলছে নাব্য ফেরাতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ, আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। নদীর শুষ্ক মৌসুমে নদীর নাব্যতার সংকট দূর করার জন্য বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিআইডব্লিউটি বরিশালকে অনুরোধ জানানো হয়েছে। আমি বিআইডব্লিউটি এর সাথে এই নেভিগেশন চ্যানেলটি যেন চালু থাকে এবং খনন কার্যক্রম যেন তারা দ্রুত শুরু করে সে বিষয়ে কথা বলবো। আর এছাড়াও যদি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয় আমরা অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে পত্র যোগাযোগ করবো। কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাব্য সংকট কাটিয়ে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি বরগুনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। মিনিকেট চালের কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আর চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী কুষ্টিয়ার 5 মিল মালিক, যাদের নিয়ন্ত্রণেই অস্থির দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন চালের দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানব। বাজারে বেড়েই চলেছে চালের দাম। প্রশাসনের অভিযান, শুল্কমুক্ত চাল আমদানির পরেও নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। কুষ্টিয়ার বাজারগুলোতে গত 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। সরু মিনিকেট চালের দাম কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। মিনিকেট আজকে কিনলাম হচ্ছে 1950 টাকা বস্তা, 78 টাকা কেজি। আমরা এখন এতদিন 78 বেচছি, আজকের থেকে 80 টাকা করে বিক্রি করবো। কাজলতা এবং 28 যথাক্রমে 70, 60 এইভাবে বিক্রি হচ্ছে। চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন অটো রাইস মিল, জাহানারা অটো রাইস মিল, জাফর ফুড প্রোডাক্টস, দেশ অ্যাগ্রো ও আহাদ অ্যাগ্রো ফুড, যাদের হাতেই নিয়ন্ত্রণ হচ্ছে দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। তবে এ বিষয়ে অভিযুক্ত মিল মালিকরা কথা বলতে রাজি না হলেও গোল্ডেন রাইস মিলের ম্যানেজার বলছেন কোন মিল কি দামে চাল বিক্রি করছে তা জানা নেই তার। বেশি দামে ধান কেনার কারণেই তারা চাল বিক্রি করছেন বেশি দামে। যে দামে ধান কিনে ধানের উপর আমরা বেসেস করে আমাদের ক্রেতারা যাতে লস না হয় এজন্য সেই পরিমাণে আমরা মার্কেটে রেট দিই। আর বাজার দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুত এসব মিলের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। যাদের নিয়ে বারবার কথা হচ্ছে, একবার কিন্তু তাদের প্রতিষ্ঠান সিল করা হয়েছিল। যেমন এক মিলারকে গতবার এই একই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা এবং তার গুদামটা বেশ কিছুদিন সিল করা ছিল, এখন তাকে দ্বিগুণ করা যায়। তাদেরকে সুযোগ তো বারবার দেওয়া হয়েছে, যদি তারা এই সুযোগ অ্যাভেল না করে তাহলে কিন্তু তাদের আমরা আবার সিল করার পথেই হাঁটবো। ছোট বড় মিলিয়ে কুষ্টিয়ায় 300 থেকে 350টির মতো চালকল থাকলেও ব্র্যান্ড ও চাহিদাকে পুঁজি করে দেশের চালের বাজার অস্থিরতার জন্য দায়ী এই 5 মিল মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
শুক্রবার রাত 9:15টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অর্ণবশীল নগরীর বানরগাতি এলাকার চিত্তরঞ্জন শীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানায়, তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে তার মাথায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে রাউজানের নোয়াপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানায়, জুমার নামাজ আদায় করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা, পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে হামলায় পড়েন কয়েকজন। নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বলে জানিয়েছে স্থানীয়রা। জীবদ্দশায় অদ্যাবধি এই পর্যন্ত উনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ওনাকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে সবাই চিনতেন। এখন উনি ছিলেন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আজকে সকালে উনি চট্টগ্রামে এসেছেন এবং নিজ বাড়িতে গিয়েছেন। নিজ বাড়ি গিয়ে এলাকার মানুষজনের সাথে দেখা করেছেন। পরবর্তীতে উনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ওনার এলাকারই একজন ওনার সাথে বাইকে ছিলেন, যিনি বাইক ম্যানেজার, যিনি উনি বাইক চালাচ্ছিলেন এবং উনি নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন কে বা কারা দুর্বৃত্ত ওনাকে গুলি করে। দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজেপির হাতে তুলে দিয়েছে কয়েক বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকাল 10:30টার দিকে বিরলের এনায়েতপুর বিউপি ক্যাম্পের দীপনগর গ্রামে 323 মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে বিকেল 4টার দিকে সীমান্তের শূন্য রেখায় বিজেপি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দিনাজপুর 42 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, 5 জন বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকেল 4:15টায় আলামিনকে তারা ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিককেও বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে। রাজশাহীতে অপরিপক্ক কাঁচা টমেটো পাকানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে। বছরের পর বছর একইভাবে প্রকাশ্যে টমেটো পাকিয়ে বিভিন্ন স্থানে করা হচ্ছে রপ্তানি। চাষিরা বলছেন এতে ক্ষতিকর কিছু নেই। কৃষিবিদ ও গবেষকরা বলছেন মাত্রাতিরিক্ত ব্যবহারে আছে স্বাস্থ্য ঝুঁকি। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন খোলা মাঠে অপরিপক্ক টমেটো সাজিয়ে রেখে প্রকাশ্যে চলছে রাসায়নিক স্প্রে। উদ্দেশ্য অপরিপক্ক সবুজ টমেটো লাল টকটকে রং করে বেশি দামে বিক্রি করা। চাষিরা বলছেন হাইব্রিড জাতের টমেটো গাছে পাকে না, এভাবেই স্প্রে করে পাকানোর পর পাঠান দেশের বিভিন্ন প্রান্তে। চাষিদের দাবি, এসব কেমিক্যালে মানুষের জন্য ক্ষতিকর কিছু নেই, তাই প্রশাসনও তাদের বাধা দেয় না। একই সঙ্গে এবার টমেটোর দাম না পেয়ে মোটা অঙ্কের লোকসানের কথাও জানায় তারা। এটা যদি আপনার পাকাতে যায়, গাছ পাকাতে যায়, টমেটোটা নষ্ট হয়ে যাবে। তো টমেটোটা আপনার যখন পুষ্ট হওয়ার আগেই টমেটোটা কাঁচা তুলে রোদ দেয়, তো ওই মেডিসিনটা হরমোনটা যদি মারে, দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আস্তে আস্তে কালার হয়ে যায়। এখানে হালকা মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা স্প্রে করে রোদে দিয়ে আপনার জাগ দিয়ে 3 দিন পরে ওটা পলিথিন দিয়ে উডাম করি, তারপরে আপনার ওটা কালার আসে। আর এখন বর্তমানে বাজারে খাচ্ছে না, এটা আমরা প্রাণ কোম্পানিতে দিই। বাইরের রাষ্ট্র থেকে মাল আসছে, এই জন্য আমাদের মনে করেন দাম পাচ্ছি না। কৃষিবিদ ও গবেষকরা বলছেন খাবারে যে কোনো রাসায়নিক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, আছে রোগ আক্রান্তের শঙ্কাও। ক্ষতির বিষয় হচ্ছে যে কোনো একটা সিস্টেমিক ফাঞ্জিসাইড স্প্রে করার পর অ্যাটলিস্ট 3 সপ্তাহ পর সেইটা খাবার উপযোগী হয়, সেই উদ্ভিদের অংশটা, সেটা ভেজিটেবল বা ফ্রুট হতে পারে। অথচ এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলছে। এই কেমিক্যালটা ওই ফলে থেকে যাচ্ছে, এটা ফুড চেইনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদের শরীরে ঢুকছে। নিরাপদ খাদ্য বিভাগ বলছে পরীক্ষার পরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা সরজমিনে সেখানে যাব খুব দ্রুতই। সেখানে গিয়ে আমরা টমেটোর নমুনাগুলো নেব এবং
বিজ্ঞানসম্মতভাবে টেস্ট করে যে ফলাফলটা আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো আমরা নিষিদ্ধ রাইপেনিং এজেন্ট দিয়ে এটা পাকানো হয় তাহলে সে ব্যাপারেও অ্যাকশনে যাব। অনুমোদিত কেমিক্যালেরও মাত্রাতিরিক্ত ব্যবহারে নিরুৎসাহিত করছে নিরাপদ খাদ্য বিভাগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জমে উঠেছে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। তবে এবার দাম কম পাচ্ছেন চাষিরা। গুড়ে চিনি মেশানোর কারণে চাহিদা কমার পাশাপাশি নষ্ট হচ্ছে হাটের সুনাম। গুড়ের মান ঠিক না থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে বসছে খেজুর গুড়ের হাট। প্রতি শুক্র ও সোমবার চলে বেচাকেনা। হাটের ঐতিহ্যের কারণে বিভিন্ন জেলা থেকে গুড় কিনতে আসে ব্যাপারীরা। হাটের গুড়ের সুনাম থাকলেও কয়েক বছর ধরে বেশি লাভের আশায় গুড়ে চিনি মেশাতে শুরু করেছে অসাধু কারিগররা। বিশেষজ্ঞদের মতে ১ কেজি চিনিতে ১ কেজি ২০০ গ্রাম গুড় মেশানো হয়। এবার আরো বেশি পরিমাণে চিনি মেশানোর কারণে আগ্রহ হারিয়েছে ব্যাপারীরা। এতে কমেছে গুড়ের দাম। সরোজগঞ্জের হাট নষ্ট করলে ব্যাপারীরা শুধু চিনি দিয়ে এখন গুড় বিক্রি হয়। দাম এবার গুড়ের কম, আগামী গেলবার এবার অনেক কম গুড়ের দাম। এইভাবে গুড় বেচা চাষিরা মার খেয়ে যাচ্ছে। চিনি সাদা বিষ হিসাবে পরিচিত, তাই চিনি মেশানো গুড় মানবদেহের জন্য হুমকি বলে জানান চিকিৎসকরা। আবার চিনিগুলো আমাদের বাইরের বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, 65-এর মতো, যেখানে আমাদের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স 35। কাজে এই চিনিগুলো আমাদের কোষের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। চিনি মেশানোর সত্যতা নিশ্চিত করে বাজার পরিদর্শকরা জানান এ বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই গুড় চিনি না মিশিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা বলছে যে চিনি না মিশালে নিয়ে আসলে আমাদের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে না। তো আমরা তাদের ভালো মতন পরামর্শ দিচ্ছি এবং আমরা তাকে বলছি, ব্যবসাদারকেও বলছি, আপনারা ওই এলাকায় মানুষকে সচেতন করেন, খাঁটি গুড় খাওয়ার মানুষকে পরামর্শ দেন যাতে চিনি না মিশিয়ে সেখানে চাহিদা বাড়ে। আর গুড়ে চিনি মেশানো বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই গুড়টাকে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য দেখা যায় যে হাইড্রোস মিশ্রিত করে গুড়ের কালারটাকে ওনারা একটা হলুদা ভাব তৈরি করে ফেলে, কিন্তু মূলত যে অরিজিনাল যেটা আমাদের খেজুর গুড় সেটা থাকবে কালচেলার এবং নরম, খুব একটু সফট থাকবে। এবার চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জন্য 2,71,960টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,500 মেট্রিক টন, যার মূল্য 37 কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।